তোমার আমাকে নিয়ে কোনো ভুল ধারণা জন্ম নিয়েছে বোধহয় ইপ্তিমা। ইপ্তির তাচ্ছিল্যপূর্ণ কথার প্রত্যুত্তরে বেশ মিহি কণ্ঠে জবাব দিলেন কায়সার। বিরক্তিতে ইপ্তির চোখ উল্টে আসে। সামনে নির্বাচন না হলে এই তথাকথিত জাউরা প্রধানমন্ত্রীর 10-5টা থাপ্পড় থেরাপি দিয়ে যেত। চোখ মুখ কুচকে ঠোঁট বাঁকিয়ে বলল, একই অঙ্গে আর কত রূপ দেখাইবা ভণ্ড বাবা কায়সার। কায়সার হায়দার কিঞ্চিত হেসে মাথা নত করলেন। অন্তঃস্থল ক্রোধে ফেটে পড়লেও বাহ্যিকভাবে তা প্রকাশ পেল না। হলরম জুড়ে উপস্থিত মন্ত্রী, উপদেষ্টা, সামরিক কর্মকর্তা ও উচ্চপদস্থ প্রশাসনিক ব্যক্তিবর্গ নিঃশব্দে একে অপরের মুখ চাওয়াচাই করলেন। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীকে এভাবে সম্বোধন করার সাহস এদেশে ইপ্তি ছাড়া আর দ্বিতীয় কারো আছে বলে জানা নেই। ইপ্তির নামটাই যেন সাম্প্রতিক সময়ে তাদের ক্ষমতাসীন দলের জন্য এক অব্যক্ত অস্বস্তি, এক অবিরাম মাথা ব্যথার প্রতিশব্দ হয়ে উঠেছে। কায়সার ধীর পায়ে নিজের আসন ছেড়ে ইপ্তির সামনে এসে দাঁড়ালেন। দুহাত পেছনে জড়ানো, কণ্ঠে এখনও সে মৃদু স্থিরতা। মেয়েকে কোমল কণ্ঠে বলল, নানুমণি, এত রাগ দেখাতে নেই। মেয়েদের একটু রয়ে সয়ে চলতে হয়, না হলে স্বামীর বাড়ি সুখ মেলে না। তখন আর এই অধরে হাসির রেশম দেখা যায় না। নেত্রপল্লবে অশ্রুবিন্দু ব্যতীত আর কিছুই থাকে না একজন বেশরম মেয়ে লোকের নিকট। আমি তোমার ভালোই চাই, একটু মেয়েদের মতো ব্যবহার শেখো। উপস্থিত সবার পানে চেয়ে ঠোঁট উচালো বিরক্তিতে। সিস্টেমের এই আজাইরা অশিক্ষিত মূর্খদের দেখে মেজাজ হারাচ্ছে শ্যাম সুদর্শনার। রাগে ফুসফুস করে বলে উঠল ইফতি, এখন পর্যন্ত কোনো বাপের বেটার জন্ম নেয়নি যার জন্য আমি ইফতির ঠোঁটের হাসি মিলে যাবে। যখন জন্মাবে তখন আপনাকে জানাবো হায়দার। সোফায় আসনরত শিক্ষামন্ত্রী এমদাদুল হকের ভাই ইয়ারুজ হক গর্জে উঠলেন, সম্মান দিয়ে কথা বলো ইফতি, তুমি সীমা অতিক্রম করছো। সে তোমার নানু ভাই হলেও তার আলাদা একটা পরিচিতি আছে। ইয়ারুল হকের ধমকে সভাকক্ষের স্তব্ধতা যেন আরও ঘনীভূত হয়ে উঠল। ইপ্তি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। অধরের কোণে তার ছেলের ক্ষীণ রেখা ফুটিয়ে অত্যন্ত শান্ত স্বরে বলল, সম্মান করে কথা বলতে হলে আগে সম্মান অর্জন করতে হয় এমপি সাহেব। পদবীকে আমি সম্মান দেই না, মানুষকে দেই। আর আপনারা সম্মানের অযোগ্য না, আপনাদের সঙ্গে সম্মানটাই যায় না। বেশি কথা বললে নির্বাচনের আগে নিজেদের দলের সৎ এমপি মরার খবর নিয়ে পুনরায় আপনাকে জেলে যেতে হতে পারে, তাই আওয়াজ নিচে। কথাটা শেষ হতেই পুরো হলঘর নিস্তব্ধ হয়ে গেল। বেশ কয়েকজন মন্ত্রী অস্বস্তিতে কাশলেন। অদর বাঁকালো শ্যাম সুদর্শনা, এই দুনিয়া তার থেকে ভালো হয়তো অপর পক্ষকে চুপ করাতে কেউ জানে না। ইপ্তির তর্কে বিশ্বাসী নয়, তার জন্য সেই মুহূর্তেতেই সব থেকে বেশি উপভোগ্য যখন অপরপক্ষ পাল্টা প্রতিবাদে ভাষাহীন হয়ে পড়ে। যখন মানুষকে একটা থাপ্পড় মারা হয় তখন উল্টে বেয়াদব বলার অধিকার থাকে, কিন্তু যদি মানুষটা দুর্বলতাতে আঘাত হানা হয় তাহলে তার কাছে প্রতিবাদের জন্য কোনো শব্দ থাকে না। আর এই শব্দহীনতাই ইফতিকে সন্তুষ্ট করে। ইফতি, এবার কায়সার হায়দারের কণ্ঠে সামান্য কঠোরতার আওয়াজ ধরা পড়ল। বললেন, তোমার ভাষা সংযত করো নানু ভাই। এল সংযমের পাঠ আপনি আমাকে শেখাবেন? যে মানুষ নিজের ক্ষমতা রক্ষা করতে, সত্যের মুখ বন্ধ করতে নিজের হায়না সৈন্যদের লেলিয়ে দিয়ে নিজের মেয়েকে মারতেও দ্বিধা করে না, তার মুখে নীতিকথা শুনলে হাসি পায় হায়দার? কথাটা বলেই বুক ভরে শ্বাস নিল। অতঃপর তীব্র আক্রোশে কম্পমান কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল, আমাকে আমার মায়ের মতো ভেবে বারবার মারার চেষ্টা করা বাদ দিন, কারণ আমি আমার মায়ের মতো ভালো না। আমি তো আমার নানা যান, আপনার মতো খারাপ। একদম পিওর হায়দারের জিন, লাইক জাউরার জিন। ইফতির এই তেজ, এই জেদ, এই অ্যাটিটিউড তখন থাকবে যখন তুমি নির্বাচনে জনগণের বিপুল ভোটে হেরে যাবে। তোমার তো তেজ তো শুধুমাত্র এটার জন্য, তাই না? অন্তর থেকে ভেসে মেয়েলি কণ্ঠে ইপ্তির ঠোঁট বাঁকালো। ফিরে তাকানোর প্রয়োজন বোধ করল না। সে জানে কে এই মহিলা। ভেতর থেকে ধীর পায়ে হলরুমে এসে দাঁড়ালেন এক বয়স্ক পৌরনারী। আভিজাত্যে যেন তার বয়সকেও হার মানিয়েছে। ইপ্তি হাসি মুখে ফিরে চাইল। সম্মুখে দাঁড়িয়ে তার মায়ের সৎ মা রাশি হায়দার, কায়সার হায়দার বর্তমান এবং দ্বিতীয় স্ত্রী। ইপ্তি হাসি মাখা ঠোঁটে জবাব দিল, আমি শেহরাজ মুস্তফা ইফতি। কখনো বলবো না আমি হারতে জানি না। জিত আমার রক্তে নেশার মতো বসে গেছে। তবুও যদি নিয়তি আমার ললাটে হার লিখে থাকেন তাহলে আমি সেই হারের পতন মেনে নিব, কিন্তু সেই পতনের সন্ধিক্ষণে আমি জিতে যাওয়ার প্রতিপক্ষকে নিয়ে পতিত হব। সেটা হোক রাজনীতির ময়দানে
আর হোক না কেন জীবনের যুদ্ধক্ষেত্রে। তাই সাবধান হায়দার। বলে তপ্তশ্বাস ফেলে প্রস্থানের জন্য পা বাড়াতে পেছন থেকে রাশি হায়দার বলে উঠলেন, যদি এতই ভালো যদি এতই জানো আমাদের সম্পর্কে, এতটা বিশ্বাস নিজের ধারণার উপর, তাহলে কোনো পদক্ষেপ গ্রহণ করছো না কেন? নাকি ভেবে নিয়েছে প্রধানমন্ত্রী হওয়ার পর সব হাতের মুঠোয় থাকবে, তখন তুমি নিজের মন মতো সব করবে? তুমি ভাগ্যক্রমে 2 বছরের মাথায় একটা সংখ্যাগরিষ্ঠ দল তৈরি করেছো, এটা সত্যি প্রশংসনীয়। কিন্তু ইপ্তি, তোমার এমপি পদে দাঁড়ানোর অনুমোদনই তো আসলো এই বছর। প্রথম বছরে যদি ভাবো যে তোমার দল সব থেকে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে তোমাকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করবে, তাহলে আমি বলবো তোমার মতো তুখোড় মেধাসম্পন্ন মেয়ের থেকে আমি এমন বোকামি আশা করিনি। ইপ্তি পাকা হাসলো, ব্যঙ্গ করে বলল, আপনি প্রতিপক্ষকেই জিজ্ঞেস করছেন, সে আপনাকে কিভাবে হারাবে? হাস্যকর না রাশি হায়দার? মস্তিষ্কটাকে দুর্নীতি করে করে জং লাগিয়ে ফেলেছেন, তা একটু কাজে লাগান। সবাই যদি আমাকে বলে দিতে হয়, তাহলে আপনি কি সে প্রাইম মিনিস্টারের বউ এবং হবু প্রাইম মিনিস্টারের মা? বেয়াদব হয়ে গেছো। অবশ্য মা ছাড়া মেয়েরা এমনি হয়, তবু বলছি ভালো হয়ে যাও। ইপ্তি সেসবে পাত্তা না দিয়ে সম্মুখে অগ্রসর হতে হতে বলল, যেখানে দেশের সিস্টেমে থাকা মাথাগুলো যাওরা, আমি ভালো হয়ে বাল ছিড়ব? রাশি থমকে উঠলেন, বেয়াদব মেয়ে, এভাবে তুমি সবাইকে নিজেদের শত্রু বানাচ্ছ, এভাবে ঝগড়াঝাটি করে? কী যে বলেন, শত্রু বানানোর জন্য ঝগড়া করব কেন? করার হলে উপকার করব, 2 দিন পরে একাই শত্রু হয়ে যাব। বাস্তবতার অভিজ্ঞতা একটু বেশি আমার হায়দার। বলে সদর দরজা দিয়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবে ঝড়ের মতো বেরিয়ে গেল ইফতি। যাওয়ার আগে অবশ্য দোতলা রেলিংয়ের কাছে দেখে একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি অনুভব করলো, কিন্তু সেসবে পাতা দিল না। যে বাল দেখে দেখুক, তাতে ইপ্তির কি আসে যায়? মানুষের ক্রোধান্বিত দৃষ্টি পেছনে ফেলে মনের সুখে গুনগুন করে নিজের গন্তব্যের দিকে হেঁটে চলল শ্যাম সুদর্শনা। তিতির এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে বিকেলেই। মুস্তাফা মঞ্জিলের প্রতিটি প্রাঙ্গণ এখনও উৎসবের আবহে মুখর। সেই উৎসবের কেন্দ্রবিন্দু হয়েও তিতিরের অন্তর যেন নিঃসঙ্গতার এক অতল গহ্বরে নিমজ্জিত। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। নিজ কক্ষের বারান্দায় একাকী দাঁড়িয়ে আছে তিতির। দূর আকাশে মেঘের ফাঁক গলে জ্যোৎস্না ছড়িয়ে পড়ছে। শীতল বাতাস বারবার এলোমেলো করে দিচ্ছে তার খোলা চুল, কিন্তু প্রকৃতির সেই স্নিগ্ধ স্পর্শেও আজ তার হৃদয়ের দহন এক বিন্দু প্রশমিত হচ্ছে না। সারাটা বিকেল সে ইপ্তির অপেক্ষা করেছে, এই বুঝি ইপ্তি এসে বিয়েটা ভাঙতে সাহায্য করবে ওর। কিন্তু কই, তাই তাই ভীষণ কান্না পাচ্ছে ওর। বারান্দা দাঁড়িয়ে অনামিকার পরা আংটি বের করার প্রয়াসে আংটিটা টান দিচ্ছে। বহু প্রচেষ্টার পর অবশেষে সেটা খুলে গেল। চোখের জল গড়িয়ে পড়ল আঙ্গুলের ওপর। ঠিক তখনই পেছনে কারো উপস্থিতি অনুভব করল সে। উষ্ণ পরিচিত এক নিঃশ্বাস এসে স্পর্শ করলো তার কানের পাশ। বিয়েতে এতই যদি অমত, তাহলে ভেঙে কেন দিচ্ছিস না? গভীর স্থির কণ্ঠস্বরটি শুনে তিতিরের দেহ কেঁপে উঠল। অতি পরিচিত মাদকতা মিশ্রিত কণ্ঠের স্বর কর্ণগোচর হতে মেয়েটা কায়া কেঁপে উঠল। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সে। সামনে দাঁড়িয়ে সামির। গাঢ় নীল পাঞ্জাবির ওপর সাদা পাঞ্জাবির কোট, মুখে ক্লান্ত অথচ মমতাময় এক হাসি। কিন্তু তার চোখ দুটো নিবন্ধ কেবল তিতিরের অস্তুসিক্ত মুখে। সামির ধীরে ধীরে এক পা এগিয়ে এসে নিচু স্বরে বলল, ম্যামের কান্নার কারণ জানতে পারি? তিতির তাড়াতাড়ি চোখ মুছে মাথা নেড়ে বলল, না, কিছু হয়নি। এই মানুষটাকে কিভাবে বলবে যে ও শুধুই ওর স্বামীর ভাইকে ভালোবাসে? ওই নামিক দেওয়ানকে নয়, তবু আজ তার অনামিকায় শোভা পাচ্ছে অন্য একজনের পরিয়ে দেওয়া আংটি। ভাবনাটুকুই যেন বক্ষ গহ্বরের প্রতিটি শিরায় অসহনীয় যন্ত্রণা ছড়িয়ে দিল। স্বামীর দীর্ঘশ্বাস ফেলল। তিতিরের পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলল, ইফতি বিয়েটা ভেঙে দিবে এই আশা ছেলে? প্রশ্নটা শুনে তিতিরের বুক কেঁপে উঠল। কয়েক মুহূর্ত কোনো উত্তর দিতে পারল না। তারপর অত্যন্ত ধীরে মাথা নিচু করে ফিসফিস করে বলল, আমি আমি ভেবেছিলাম ও এলে কিছু একটা করবে। স্বামী মৃদু হেসে মাথা নেড়ে বলল, তুই ভীষণ দুর্বল তিতির পাখি। তুই বেশি নির্ভর ইপ্তির ওপর। ও ব্যস্ত মানুষ, ওকে যদি সবটাই একা হাতে সামলাতে হয়, বিষয়টা ওর সঙ্গে আনফেয়ার হচ্ছে না? নিজের জন্য নিজে দাঁড়াতে শেখ। দুনিয়া এত দুর্বলকে পছন্দ করে না। তিতিরের চোখ বেয়ে আবার অশ্রু গড়িয়ে পড়ল। কান্না মিশ্রিত কম্পমান কণ্ঠে বলল, আমি ইফতির মতো নিজের জন্য কিভাবে দাঁড়াবো? আমি তো বলতে পারবো না যে আমার সঙ্গে ভুল হচ্ছে। তারা আমাকে বড় করেছে ভালোবেসে। আমি তো ইফতির মতো সহ্য করে নিই যে বলতে পারবো তোমাদের আমার ওপর কোনো অধিকার নেই।
বাক্যটি উচ্চারণ করতে করতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। স্বামীর কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল তিতিরের দিকে, তারপর অত্যন্ত ধীরে বলল, এটা তো সবচেয়ে বড় ভুল তিতির পাখি। তিতির বিস্মিত চোখে তাকালো। স্বামীর বারান্দার রেলিংয়ে এক হাত রেখে দূরের অন্ধকারে দৃষ্টি নিবদ্ধ করলো। কণ্ঠস্বর শান্ত, অথচ প্রতিটি শব্দে ছিল গভীর স্থিরতা। বলল, ভালোবাসার ঋণ কখনো নিজের জীবন দিয়ে শোধ করতে হয় না। যে মানুষ সত্যিই ভালোবাসে, সে কখনো ভালোবাসার বিনিময়ে তোর হাসিটা কেড়ে নিতে চাইবে না। তিতিরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বলল, কিন্তু সবাই তো খুশি। সবাই? স্বামী মৃদু হেসে তার দিকে তাকালো। বলল, সবাই বলতে কারা? যাদের মুখে হাসি দেখেছিস, তারা কেউ কি তোর চোখের দিকে একবার তাকে জিজ্ঞেস করেছে তুই সুখী কিনা? তিতির নির্বিকার নীরবতায় যেন তার সমস্ত উত্তর। স্বামীর আবার বলল, মানুষের সবচেয়ে বড় অভ্যাস কি জানিস? বাইরে উৎসব সাজায়, ভেতরে একটা মানুষ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, সেটা দেখতে পায় না। বারবার যদি তোর জন্য ইপ্তি আর মাহিতকে দাঁড়াতে হয়, তাহলে তোর অস্তিত্ব কোথায় তিথির? যে পরিবার তোকে ঘরের মাঝে বন্দি রেখে বলে পুরো দুনিয়া ভ্রমণ করো, সেই পরিবার কখনো খুশি চাইতে পারে না। কথাটা শেষ হতেই তিতির আর নিজেকে সামলাতে পারল না। দু হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। আমি পারছি না সামির ভাই, সত্যি আমি পারছি না। সামিরের বুকের ভেতর যেন কেউ অদৃশ্য ছুরি চালিয়ে দিল। কত ভালো হতো সহজে যদি বলতে পারতো, তাহলে আমার কাছে চলে আয়। কিন্তু সেই অধিকার তার নেই। নিজের অনুভূতিগুলো বহু আগেই সেই দায়িত্বের শিকলে বন্দি করে ফেলেছে। যতক্ষণ না তিতির পরিবারকে ছাড়তে পারবে, ততক্ষণ সে কিছুই করতে পারবে না। ধীরে ধীরে তিতিরের মাথায় হাত রেখে অত্যন্ত স্নিগ্ধ কণ্ঠে বলল, নিজের জন্য লড়াই করতে শেখ, দেখবি যাকে চাস সেও তোর কাছে। বাতাস আবারও এসে তিতিরের এলোমেলো চুল উঠিয়ে দিল। সে নীরবে সামিরের দিকে তাকিয়ে রইল। আর সামির, সে মুখে হাসি ধরে রাখলেও অন্তরে নিঃশব্দে উচ্চারণ করল, সেদিন যদি তোর পথের শেষে আমি থাকি, তবে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বেবি প্লিজ ব্রেকআপ করো না। আমি সকিনার সঙ্গে ডেটে যাইনি, বিশ্বাস করো। নিজের 69 নম্বর গার্লফ্রেন্ডকে মানাতে ব্যস্ত মাহির। ফোনে ব্যগ্র কণ্ঠে মেয়েটাকে মিথ্যা কথার জালে ভাসিয়ে বানানোর চেষ্টা করছে। ফোনটা কানের সঙ্গে চেপে ধরে একের পর এক মিথ্যার ফুলছুরি ছুটিয়ে চলেছে মাহিত। ওরা রেস্টুরেন্টে ছিল না বেবি, ওটা ছিল সামাজিক সচেতনতামূলক মিটিং। ওপাশ থেকে কি বলা হলো কে জানে। মাহিতের চোখ কপালে উঠে গেল। কি ভিডিও আছে? আরে ভিডিওতে যে মেয়েটাকে দেখেছো, ও ছকিনা না, ও আমার দুঃসম্পর্কের মানে সমাজসেবী বোন। আবারও ওপাশ থেকে কিছু শুনে মাথায় হাত দিল সে। আচ্ছা ঠিক আছে, সমাজসেবী বোন কথাটা বাদ দাও। ঠিক তখনই দরজায় ধরাম করে খুলে গেল। চোখেতে পেছন ফিরতে চমকে উঠল মাহিত। ক্রোধান্বিত দৃষ্টিতে মূর্তমান হয়ে দাঁড়িয়ে আছে ইপ্তি। মেয়েটা যে বাইরে থেকে বেশ কয়েকবার ডাক দিয়েছে, সেটা ইপ্তির মুখ দেখেই বোঝা যাচ্ছে। ভয়ে শুকনো ঢোক গেল মাহিত। ফোনের উপাস থেকে তখনও মেয়েটার চিৎকার ভেসে আসছে, মাহিত কথা বলছো না কেন? মাহিত কাঁপা কাঁপা হাতে ফোনটা মুখের সামনে এনে ফিসফিস করে বলল, বেবি পরে কল দিচ্ছি, দেশের জরুরি অবস্থা। ঠিক আছে, ব্রেকআপ বলে কেটে গেল ফোনটা। ইপ্তির দুহাত বুকের ওপর ভাঁজ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। চোখে মুখে এমন এক শান্ত হাসি যা মাহিত খুব ভালো করেই চেনে। এই হাসির পরে সাধারণত কারো না কারো সর্বনাশ হয়। বল, শেষ করেছিস? মাহিত খেকে উঠল। ব্রেকআপ করে দিল। আমি জানি শালির বিয়ে কালকে। আমাকে ছেড়ে দিল, শালির সুগার ড্যাডিকে বিয়ে করা বার করে দিব। ইপ্তি দীর্ঘশ্বাস ফেলল। কালকে ইউনিভার্সিটির জন্য অ্যাসাইনমেন্ট নিতে এসেছিল, কিন্তু এই পাগলের প্রলাপ শোনা লাগবে ভাবেনি। মাহিত কান্না কান্না মুখে বলল, দোস্ত আমাকে মেয়ে খুঁজে দে, 69 নম্বর জিএফ এর বিয়ে হয়ে যাইতেছে। এমনিতে মন মেজাজ খারাপ, তিতিরের এঙ্গেজমেন্ট থামাতে পারেনি। এটা নিয়ে তার উপর ওই পাগলের পাগলামি দেখে ইপ্তি খেকে। এমনিতে মন খারাপ, তিতিরের এঙ্গেজমেন্ট থামাতে পারেনি। এটা নিয়ে তার ওপর এই পাগলের পাগলামি দেখে ইপ্তি খেকে উঠল। শালা, আমারে কি মেয়েদের দালাল পাইছস? চাইবি আর পয়দা করে দেবো? আস্তাগফিরুল্লাহ। এসব প্রেম প্রীতির বড়লোকি ব্যাপার, আমি গরিব মানুষ, তাই এসব আমি করি না। আর তার থেকে বড় কথা, আমি সিঙ্গেল, আমি ব্রেকআপ সাপোর্ট করি। প্রায় 2 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়। শরতের কোমল দুপুর, নীল আকাশে ভেসে চলেছে শুভ্র ন্যায় শুভ্র মেঘরাশি। কৃষ্ণচূড়া শাড়ি ছুঁয়ে আসা মৃদুমন্দ বাতাস, নবীন প্রবীণ শিক্ষার্থীদের কোলাহল যেন এক প্রাণময় সুরে মিশে গেছে। ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে তখন তারুণ্যের উচ্ছ্বাস, হাসি আর স্বপ্নের রঙিন পদাচারণা।
তখন জার্নালিজম বিভাগে সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী মিল্লাত। স্বভাবগতভাবে ছিল অন্তর্মুখী, মানুষের ভিড়ে নিজেকে মিশিয়ে দিতে কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করতো না। প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে আলাপ জমাতো না। অকারণ আড্ডাও তার স্বভাবে ছিল না। তাই বিশ্ববিদ্যালয়ে একটি বছর অতিক্রম হলেও পরিচিত মুখের সংখ্যা খুব বেশি বাড়েনি। সহপাঠীদের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক থাকলেও বন্ধু শব্দটির প্রকৃত অর্থে কাউকে নিজের জীবনে জায়গা দিতে পারেনি সে। বই, ক্লাস, লেখালেখি আর নিজের ছোট্ট জগৎ নিয়ে দিব্যি কেটে যাচ্ছিল দিনগুলো। সে তখন জানতো না, নিয়তি মানুষের জীবনে প্রবেশের আগে কোনো পূর্ব সংকেত পাঠায় না। কখন, কোথায়, কিভাবে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ নিজের অজান্তেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, তার কোনো পূর্বাভাস থাকে না। সেদিনও যথারীতি ক্লাস শেষ করে ধীর পদক্ষেপে ক্যাম্পাসের পরিচিত পথ ধরে এগিয়ে গেল মিল্লাত। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠের পাশের পুরনো কৃষ্ণচূড়া গাছটি নিচে বসা ছিল তার প্রতিদিনের অভ্যেস, কোলাহল থেকে খানিকটা দূরে। অথচ পুরো ক্যাম্পাসটাকে এক নজরে দেখা যায় এমন একটি জায়গা সে নিজের জন্য বেছে নিয়েছিল অনেক আগেই। বই থেকে একটা উপন্যাসের বই বের করে মুখের সামনে ধরতেই পাশ থেকে রুক্ষভাষী মেয়েলি কণ্ঠে চমকে উঠে সে। এসব পিরিতির বই পড়ে পাওটা কি মেয়ে? হাতে ধরা বইটা প্রায় ফসকে যাওয়ার উপক্রম হলো। বিস্মিত দৃষ্টিতে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই চোখ দুটো অনিচ্ছাকৃতভাবে বিস্ফোরিত হয়ে গেল। তার পাশে দাঁড়িয়ে আছে এক শ্যামবর্ণা তরুণী, দৃষ্টি নিবন্ধ কৃষ্ণচূড়া গাছের চূড়ায়। অগোছালো অথচ অদ্ভুত আকর্ষণীয় উপস্থিতি। চোখ দুটো তীক্ষ্ণ, ভ্রু সামান্য কুচকানো, এক হাতে কাঁধে ঝোলানো ব্যাগ, অন্য হাতে আধ খাওয়া একটি আইসক্রিম। মুখভঙ্গিতে এমন এক নির্লিপ্ত ঔদ্ধত্য যেন পৃথিবীর কোনো কিছুকেই সে বিশেষ গুরুত্ব দেয় না। উদাসীন দৃষ্টিতে চেয়ে আইসক্রিম খাওয়াতে মত্ত রমণী। মিল্লাত বিস্মিত কণ্ঠে জানতে চাইল, আমাকে বললেন? তরুণী এবারও তার দিকে ফিরল না। ঠোঁটের কোণে ক্ষীণ বাঁক ফুটিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি এতটাও বড় হব না মেয়ে, খুব জোর 2 বছরে বড় আমি তোমার। মিল্লাত অপ্রস্তুত হেসে বলল, ও আচ্ছা, তা তুমি কোন ইয়ার? এবারও কৃষ্ণচূড়ার ডাল থেকে চোখ না সরিয়ে তরুণী উত্তর দিল, সেকেন্ড ইয়ার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। আচ্ছা, আমি তো কখনো তোমাকে দেখিনি। তরুণী এবার প্রথমবারের মতো তার দিকে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টির চোখে যেন অদ্ভুত এক দুষ্ট ঝিলিক খেলে গেল। তারপর নির্বিকার ভঙ্গিতে আইসক্রিমে আরেকটা কামড় বসিয়ে বলল, দেখবা কিভাবে, 2 বছর তো ছিলামই না। মিল্লাত ভ্রু কুঁচকে বিস্মিত স্বরে বলল, 2 বছর ছিলে না? তাহলে তোমার ভর্তি সক্রিয় ছিল কিভাবে? নির্লজ্জের ন্যায় বলল মেয়েটা। বাপ চাচার টাকার ক্ষমতায় ছিল। মিল্লাত তাজ্জব বনে যায় নিজের সম্পর্কে কেউ এমন কথা এত সাবলীলভাবে বলতে পারে, তা জানা ছিল না মিল্লাতের। তরুণী অবশ্য তার বিস্ময়কে গুরুত্ব দিল না। আইসক্রিমের শেষ অংশটুকু মুখে দিয়ে কাঠিটা অন্যমনস্ক ভঙ্গিতে আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে বলল, এমনভাবে তাকিয়ে আছো কেন? মিল্লাত কিছু বলতে উদ্যত হতেই তার জার্নালিজম বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কিছু পরিচিত সহপাঠী এসে জড়ো হলো। সকলে আবদার, মিল্লাত ক্লাস টেস্টে প্রথম হয়েছে, তাই ট্রিট দিতে হবে। এই মিল্লাত, আজ আর কোনো অজুহাত চলবে না। ক্লাস টেস্টে আবারও ফার্স্ট হয়েছিস, আজ ট্রিট চাই। চল ক্যান্টিনে যাই, বিরিয়ানি না হোক অন্তত কোল্ড কফি তো খাওয়াতে হবে। মিল্লাত বলল বিপাকে, আজ সে পার্স আনতেই ভুলে গেছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক মেয়ে হঠাৎ সেই শ্যাম সুদর্শনাকে দেখে চোখ বড় বড় করে বলে উঠল, আরে ইফতি আপু। মুহূর্তে বাকিদের দৃষ্টিও তার দিকে ঘুরে গেল। পরক্ষণে শুরু হলো চাপা গুঞ্জন, সত্যি নাকি? আপনি এখানে? আমরা তো পুরো ক্যাম্পাস খুঁজে ফেলেছি। তরুণী নির্বিকার ভঙ্গিতে কাঠিটা পাশের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে বলল, খুঁজে কি হবে, আমি কি হারিয়ে গেছি? ওদের মাঝে কপাল চাপড়ে বলল, হারাননি, কিন্তু ডিপার্টমেন্ট আজ ম্যাডাম আপনাকে নিয়ে যা ঝড় তুলেছেন। প্রথম ক্লাসে আপনার উপস্থিতি না দেখে বললেন, যদি আজও না আসে তাহলে নাম কেটে দেওয়ার আবেদন করব। ইফতি নির্বিকার কণ্ঠে উত্তর দিল, নাম কাটার আগে আমাকে একটু জিজ্ঞেস করতো, আমি নিজেই কেটে দিতাম। সবাই সঙ্গে সঙ্গে হেসে উঠল। আরেকজন মেয়ে অসহায়ের মতো বলল, আপু, আপনি সিরিয়াসলি কিছুই নেন না? তা নেবে কেন? ও কি ভার্সিটিতে পড়তে আসে নাকি রাজনীতি করতে আসে? তীক্ষ্ণ বাক্যবায়নে ভ্রু কুচকে আসে ইফতির। ঘাড় ঘুরিয়ে চাইতে বিরক্তির মাত্রা দ্বিগুণ হয়। মিলি বছর পূর্বে ইফতির পেছনে পড়ে থাকতো, এখন এমনি আছে। ইফতি উদাসীন ভঙ্গিতে কাঁধের ব্যাগটা ঠিক করে বলল, রাজনীতি করতে আসি বলেই তোমাদের মতো ক্লাসে বসে মানুষের অক্সিজেন নষ্ট করি না। কথাটা শেষ হতেই চারপাশে চাপা হাসির রোল উঠল। মিলির মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে ঠোঁট বাঁকিয়ে বলল, তা ওয়েলকাম ট্রিট দিবি না?
এতদিন পর ভার্সিটি আসলি? সবাই মিলির সঙ্গে সহমত প্রকাশ করলো। চারদিক থেকে একের পর এক আবদার ভেসে আসতে লাগলো। ইপ্তি কিছুক্ষণ নির্বিকার দৃষ্টিতে সবার মুখশ্রী পর্যবেক্ষণ করে ধীর স্থির ভঙ্গিতে বলল, ট্রিট মানে ডিজিটাল ভিক্ষা, জানিস তো? সবাই জানে বিষয়টা মিলিকে উদ্দেশ্য করে বলেছে, তার তেমন একটা অভিব্যক্তি দেখা গেল না কারো মাঝে। মিলি বাঁকা হেসে বলল, বল না, টাকা নেই? ইপ্তি নির্বিকার ভঙ্গিতে কাজ ঝাঁকালো, কর্কশ গলায় বলল, 2000 টাকা আছে। 200 টাকা খাওয়াতে পারবো, বাকিটা আমার লাগবে বিকেলে। তোদের খাওয়ার থেকে ওই কাজটা বেশি জরুরি আমার। 200 টাকায় খেলে চল। মিল্লাত অবাক চিত্তে চেয়ে রইল। কি আজব মেয়ের বাবা, কি স্বাভাবিকভাবে টাকার অঙ্কটা জানিয়ে দিল। সে নিজেই পার্স না আনা সত্ত্বেও কাউকে না বলতে পারছিল না। অথচ এই মেয়েটা যেন ভিন্ন ধাতুতে করা। কোনো সংকোচ নেই, কোনো রাগঢাক নেই। প্রয়োজনটুকু যেমন, কথাটাও তেমনই সোজাসাপটা। মেয়েটি ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপে সুরে বলল, 2000 টাকা থাকলে আবার 200 টাকার ট্রিট কে দেয়? ইপ্তি শান্ত চোখে তার দিকে তাকালো, বলল, যার বিকেলের কাজটা তোদের পেট ভরানোর চেয়ে বেশি দরকারি, সে দেয়। মিলিয়ে দাঁড়ালো না, মেয়েটাকে কোনোভাবে দমানো সম্ভব নয়। ওরা যেতেই মিল্লাত অবাক হয়ে বলল, এভাবে কেউ বলে? ইপ্তি ভ্রু সামান্য উঁচু করলো। তারপর এমনভাবে মিল্লাতের দিকে তাকালো যেন প্রশ্নটা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রশ্ন। কিভাবে? মিল্লাত কিছুটা অপ্রস্তুত করে বলল, মানে নিজের কাছে কত টাকা আছে সেটাও কি এভাবে বলে দেয় নাকি? মানুষ সাধারণত এসব লুকায়। ইপ্তি নির্বিকার ভঙ্গিতে কাজ ঝাঁকালো, বলল, লোকানোর কি আছে? মানে অস্বস্তি লাগে না? কিসের অস্বস্তি? মিল্লাত কিছুক্ষণ থেমে রইল। সত্যিই তো, কিসের? ইপ্তি শান্ত স্বরে বলল, দেখ, টাকা থাকলে আছে, না থাকলে নেই, এতে লজ্জার কি আছে? নিজের টাকার হিসাব বলতে আমার সমস্যা কোথায়? মিল্লাত নির্বাক হয়ে গেল। মেয়েটার প্রতিটি উত্তর যেন অদ্ভুতভাবে নির্মোহ। সেখানে আত্মপ্রদর্শনের লেশমাত্র নেই, আবার হীনমন্যতার ছায়াও নেই। কথাগুলো এমন স্বাভাবিকভাবে বলছে যেন এটাই পৃথিবীর সবচেয়ে সহজ সত্য। ইপ্তি আবার বলল, মানুষ গরিব হওয়াটাকে লজ্জা ভাবে বলে সমস্যা। আমি গরিব হলে বলবো গরিব, ধনী হলে বলবো ধনী। সত্য লোকের লাভ কি? মিল্লাতের অজান্তে ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি ফুটে উঠল। সেদিনের পর থেকে টুকটাক কথা থেকে ইপ্তি নামক মেয়েটা হয়ে ওঠে মিল্লাত চৌধুরীর সব থেকে আস্থাভাজন বন্ধু। নিজের ভাবনা জগৎ থেকে ছিটকে এসে বাস্তবে মুখ থুবড়ে পড়ল বিল্লাত। ভার্সিটির মাঠে বড় আম গাছটা ছায়া তোলে গোল হয়ে বসেছে। ইপ্তি, রবিন, তিতির, মিল্লাত এবং মাহিদ। ইপ্তির পাশেই বিরস মুখে দাঁড়িয়ে আছে দীপু এবং তার চেলাপেলারা। মিল্লাত আর তিতির ভীষণ রেগে আছে ইপ্তির ওপর। প্রথমত, মিল্লাত তিতিরের এঙ্গেজমেন্টে গেছিল, কিন্তু ইপ্তি সময় মতো পৌঁছায়নি। দ্বিতীয়ত, গতকাল ইপ্তির ওপর এত বড় আক্রমণ হয়েছে, তবুও মেয়েটা ওদের কিছু জানানোর প্রয়োজন বোধ করেনি। মাহি চাইলেও এই দুই রমণীর মতো ইপ্তির ওপর রাগ দেখাতে পারছে না, কারণ বেচারা রাগ দেখালে উল্টো ইপ্তি ওকেই উষ্টা দিবে। তাই পরিস্থিতি বোঝার প্রয়াসে চুপচাপ বসে আছে সে। মিল্লাতের ক্রোধ যেন সপ্তম আকাশ ছুঁয়েছে। মেয়েটার সবচেয়ে বড় সমস্যা একটাই, নিজের প্রতি ভয়াবহ উদাসীনতা। এমনভাবে সব কিছু একা কাঁধে তুলে নেয় যেন এই পৃথিবীতে শুধু সেই সবার কথা ভাবে, অথচ ওর জন্য সবার ভাবার অধিকার কারো নেই। কেন বোঝে না ইপ্তি? সে কি সত্যি উপলব্ধি করতে পারে না ওদের জীবনে তার অবস্থানটা ঠিক কতখানি গভীর? মেয়েটা নিজের জীবনে মূল্য দিতে শেখেনি। সবাইকে বাঁচাতে চায়, কিন্তু নিজে বাঁচার প্রয়োজন বোধটুকুও যেন অনুভব করে না। প্রায় 2 বছর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে যখন মিল্লাত প্রথমবার শ্যাম সুদর্শনাকে দেখেছিল, তখন থেকে অদ্ভুত এক টান আর কৌতূহল জন্ম নেয় মেয়েটার প্রতি। তুই এত বড় বিষয় আমাদের থেকে লুকানোর সাহস কীভাবে পেলি বেয়াদব? মিল্লাতের কণ্ঠে জমে থাকা ক্ষোভ আর অভিমানের কম্পন স্পষ্ট। কথাটা শেষ করে সে ইপ্তির বাহুতে সজোরে একটা চাপড় বসিয়ে দিল। আমরা কি তো শত্রু, নাকি শুধু বিপদের সময় দূরে দাঁড়িয়ে নাটক দেখার জন্য আছি? পাশে বসে থাকা তিতিরও আর নিজেকে সামলে রাখতে পারল না। এতক্ষণ ঠোঁট শক্ত করে বসে থাকলেও এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হ্যাঁ, আমাদের জানাসটি কেন? ইপ্তি নির্বিকার মুখে দুজনের দিকে তাকিয়ে রইল, যেন এই ঝড়ের জন্য সে আগেই প্রস্তুত ছিল। তিতির থামল না, বলল, এটা প্রথমবার না ইপ্তি, যখন কিছু হয় আমরা সবার শেষে জানতে পারি। কেন? আমরা কি তোর আপন না? গতকাল যদি আরও বড় কিছু হয়ে যেত? মিল্লাতের গলা ভারী হয়ে এলো। তখনও কি ভাবছিস ওদের বলার দরকার নেই? চারপাশে মুহূর্তে নীরবতা নেমে এলো। রবিন অস্বস্তিতে একবার ইপ্তির দিকে, একবার মিল্লাত আর তিতিরের দিকে তাকালো। পরিস্থিতি সামলাতে যাবে কি যাবে না বুঝে উঠতে পারছে না।
ইপ্তি বলল, মাহিতকে বলেছিলাম তোদের বলতে, ও বলেনি, আর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। বেচারা মাহিত চুপসে যাওয়া বেরোনের ন্যায় চুপসে যায়, বিড়বিড় করে আওড়ালো, পরিস্থিতি যখন নাচায় ডিজে গান তখন আপন মানুষরাই বাঁচায়। একসঙ্গে গজে উঠল মিল্লাত আর তিতির। মাহিত আতকে উঠে দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করলো, বলল, আরে আমি কি করছি, আমি তো নিরীহ মানুষ। রবিন ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করলো। তিতির এবার চোখ রাঙিয়ে বলল, নিরীহ? তোকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা খবর দেওয়ার, সেটাও দিতে পারলি না? মিল্লাত কটমট করে তাকালো, বলল, হ্যাঁ। মিল্লাত, আর তোর রুম তো সামনাসামনি ওকে বলে আসতে, ইডিয়েট। দীপু আর সুযোগ হাতছাড়া করলো না, ঠোঁট পাকিয়ে বেডরুমে হাসি হেসে ফোড়ন কাটলো। তা বলবে কেন? 69 নম্বর জিএফের আজ বিয়ে হয়ে যাচ্ছে যে, প্রেমের সঙ্গে ব্যস্ত। দীপুর পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো খুক খুক করে কেসে উঠল। মায়ের সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে দীপুর দিকে তাকালো, খেকিয়ে উঠে বলল, চুপ শালা, ওই শালের বিয়ে ভাঙবো আমি আজ, দেখ খালি তুই। রবিন বলল, কি দরকার ভাই? কোথায় তুই মন থেকে ভালোবেসেছি রে? মাহির সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, মন থেকে না, কলেজা থেকে ভালোবেসেছিলাম। আর ওই বেইমান আমাকে রেখে সরকারি চাকরিওয়ালারে বিয়ে করতেছে। দীপু আবারও খোঁচা মারল, সরকারি চাকরি পাওয়ারও বুঝছিস? তোর মতো বেকার কবিরে রেখে কেউ বসে থাকবে নাকি? শালা, তুই কোন বালের অফিসার? বলে মাহির ছাপিয়ে পড়ার ভঙ্গি করতে দীপু আর তার দল দু এক কদম পিছিয়ে গেল। চারপাশে চাপা হাসির রোল পড়ে গেল। তিতির বিরক্ত হয়ে কপালে হাত ঠেকালো, শাসিয়ে বলল, চুপ বেটা, তোর প্রেম কাহিনীর কথা পরে শুনবো। মিল্লা তো চোখ রাঙিয়ে বলল, মাহিত, তুই 1 মিনিট চুপ থাকবি? মাহির সঙ্গে সঙ্গে ঠোঁটে কাল্পনিক তালা লাগানো ভঙ্গি করলো, বলল, ঠিক আছে, আমি মৃত মানুষ, আমার অস্তিত্ব নাই। ইপ্তি এতক্ষণ নির্বিকার মুখে সব দেখছিল, এবার ঠোঁটের কানে ক্ষীণ হাসি ফুটে উঠল। রবিন সেটা খেয়াল করে বলল, এই যে হাসছিস কেন, তোর পিছা চলতেছে? ইপ্তি শান্ত স্বরে বলল, তোদের নাটক দেখতেছি। মিল্লাত আবারও রেগে বলল, বিষয় পাল্টানোর চেষ্টা করবি না, আজকে তোর বিচারে শেষ না করে আমরা কেউ উঠছি না। দিদি সঙ্গে সঙ্গে সায় দিল। মিল্লাত আঙুল তুলে কড়া গলায় বলল, আর কতবার বলেছি একজন বডিগার্ড হায়ার কর? ইপ্তি ভ্রু তুলে শান্ত গলায় বলল, বডিগার্ড রাখবো কেন? কারণ তোকে মেরে ফেলার চেষ্টা হয়েছে, একবার না বারবার। তিতির প্রায় চিৎকার করে বলল। ইপ্তি নির্লিপ্ত ভঙ্গিতে কাজ ঝাঁকালো, বলল, মরার সময় হলে 10টা বডিগার্ড রাখলেও মরবো, আর সময় না হলে একা থাকলেও কিছু হবে না। কথাটা শেষ হতে মিল্লাত 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরল, হতাশ কণ্ঠে বলল, দেখছিস, এই জন্য আমি এই মেয়েটার সঙ্গে কথা বলতে চাই না, পৃথিবীর সব যুক্তি ওর কাছে ফেল। রবিন দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করল, ইপ্তির সঙ্গে তর্কে জেতার চেয়ে সংসদে একা সরকার গঠন করা সহজ। দীপু পাশে থেকে বলল, ইফতি আফার শাস্তির দরকার। তৎক্ষণাৎ সহমত প্রকাশ করলো সবাই মিলে। দীপুর গর্বে বুক ফুলে ওঠার উপক্রম। ইফতি আফা থেকে এতদিনের মায়ের বদলা নিবে আসছে, কিন্তু তার গর্ব ফুস করে বেরিয়ে যায় ইফতির অক্তির দৃষ্টি দেখে। মুখ ফিরিয়ে নিষ্পাপের ন্যায় দাঁড়িয়ে থাকে, যেন সে কিছুই জানে না। মিল্লা 2 হাত বুকে গুটিয়ে গভীর মুখে বলল, হ্যাঁ, শাস্তি, এত বড় ঘটনা লুকানোর শাস্তি। তিতির সঙ্গে সঙ্গে সায় দিল, বলল, আজ তোর কোনো অজুহাত চলবে না। ইফতি একবার মিল্লাতের দিকে একবার তিতিরের দিকে তাকালো, তারপর শান্ত স্বরে বলল, আচ্ছা, কি শাস্তি দিবি? ঠিক তখনই মিল্লাতের দৃষ্টি আটকে যায় ফাইল হাতে ক্লাসের দিকে যাওয়া তেহরামের দিকে। জালালিজম ভবনের করিডর পেরিয়ে ধীর পদক্ষেপে এগিয়ে আসছে তেহরাম। এক হাতে কয়েকটি ফাইল, অন্য হাতে বই, সাদা শার্টের হাতা কোণে পর্যন্ত গোটানো। গভীর মুখশ্রীতে চিরচেনার স্থিরতা। মিল্লাতের ঠোঁটের কোণে ধীরে ধীরে এক বক্র হাসির রেশম ফুটে উঠল। ওর হাসির খেয়াল না করে রবিন আর মাহির চেঁচিয়ে উঠল, ওই হাসি ভালোরা? তিতিরও সন্দেহ ভরা চোখে বলল, তোর মাথায় আবার কি পাকছে? মিল্লাত উত্তর দিল না। সে ধীরে ধীরে তর্জনী তুলে তেহরামের দিকে ইশারা করলো। তারপর ইফতির দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, পেয়ে গেছি। ইফতি ভ্রু তুলল, সন্ধিহান কণ্ঠে জানতে চাইল, কি? মিল্লাত গলা খাকারি দিয়ে গম্ভীর ভঙ্গিতে ঘোষণা করল, প্রফেসর তেহরামের সঙ্গে ফ্লার্ট করবি। ততক্ষণ সবাই একযোগে চেঁচিয়ে উঠল, কি? মাহির তড়িঘড়ি করে বলল, ভাইয়া আর ইফতি এক জায়গায় হলে থাপড়াথাপড়ি লেগে যায় ভাই। ইফতি কটমট করে চাইল মিল্লাতের দিকে। ওই বাসি তেহেরের সঙ্গে ফ্লার্ট করবি ইফতি? জীবনেও না, অসম্ভব, ঠান্ডা গলায় বলল, আমাদের এসব হবে না। ও, বিপিপির নেত্রী ভীতু হয়ে গেছে বুঝি?
মিল্লাতের ঠোঁটের কোণে দুষ্টু হাসি আরও গাঢ় হলো। ইপ্তির চোখ শুরু করে তাকালো, বলল, ভীতু? হ্যাঁ, এতক্ষণ তো বড় বড় ডায়লগ দিচ্ছিলি, মরার সময় হলে বডিগার্ডেও বাঁচাবে না। এখন একটা মানুষের সঙ্গে 2 মিনিট কথা বলতে বলতেই হাঁটু কাঁপছে। তিতিরও সঙ্গে সঙ্গে সুযোগটা লুফে নিল, বলল, ঠিকই তো, এত সাহস যদি থাকে গিয়ে ফ্ল্যাট করে দেখা। চারপাশে হাসির ওর পড়ে গেল। দেবু সূচক বুঝে বলে উঠল, ইফতি আপা, পারবেন না, বাজি ধরেন। ইফতি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মুখে কোনো ভাবান্তর নেই, শুধু শান্ত চোখে একবার তাকালো সবার দিকে, বলল, তোদের নাটক শেষ? মিলা দুহাত গুটিয়ে দাঁড়িয়ে রইল। না, শাস্তি শেষ হলে শেষ হবে। আর যদি না করি তাহলে আজ সারা দিন আমরা তোর পেছন ছাড়ব না। মাহিত দ্রুত মাথা নাড়ল, বলল, আমি কিন্তু ওদের সাপোর্ট করি না, আমি নিরপেক্ষ। তিতির কটমট করে তাকাতে সে আবার বলল, মানে আমি ওদের সঙ্গে আছি। ইপ্তি আর কথা বাড়ালো না, বেশ ভালোই জানি এদের সঙ্গে তর্কে যেতে অসম্ভব। রাগ হচ্ছে ওই বাসি তেহারিকে কে বলেছিল এখানে আসতে? এই যে শুনছেন? থমকে যায় তেহরাম। মেয়েটাকে এভাবে রাখতে কে বলেছে? এভাবে রাখলেই বিবাহিত পুরুষদের মতো অনুভূতি হয় তেহরামের। এই মেয়ের এমন ডাকে যে কোনো পুরুষের হৃদয় গলে যাবে, কিন্তু তেহরাম বীর পুরুষ কোনোভাবেই নিজের প্রতিদ্বন্দ্বিতাকে বুঝতে দিতে পারবে না। তাই পুরুষত্ব ঢলে উঠে ওই মেয়ের ডাকে। তাই নিজেকে স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলল, কী চাই? ইপ্তি প্রত্যুত্তর করল, গভীর দৃষ্টি নিক্ষেপ করে সম্মুখে দণ্ডায়মান শুভ্রবর্ণের পুরুষটার আপাদমস্তক পর্যবেক্ষণ করতে থাকে সে। লোকটা বেশ সুদর্শন, সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে পুরোথালি অবয়ব থেকে। একে তিতির পছন্দ না করে নিশ্চয়ই ইপ্তি জোর করে বিয়ে করে নিত এই লোককে, যাতে রাত দুপুর আচ্ছা মতো পুরুষ নির্যাতন করা যায়। ইপ্তি এভাবে বেহায়ার মতো চেয়ে থাকতে দেখে ভ্রু কুচকে আসে তেহরামের। গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কি দেখছো সেভাবে? গাজার বাগান। তেহরামের হতবম্বের ন্যায় চেয়ে রইল। এই মেয়ে বলতে কি চাইছে? পরক্ষণে কপালে ভাঁজ ফেলে কঠোর স্বরে বলল, হোয়াট দ্য হেল, কি বলছে সেসব? বেয়াদব, আই মিন আপনার চোখে গাজার বাগান আছে স্যার? হোয়াট আ ফাউল কথা। না মানে কেন জানি নেশা নেশা লাগে পরাণে। তেহরাম মাঠে বসে থাকা মাহিদের দেখে বেশ বুঝতে পারছে এসবের মূল উদ্দেশ্য। দূর থেকে মাহিদ, রবিন, মিল্লা তার তিতিরের মুখে চাপা হাসি স্পষ্ট দেখা যাচ্ছে। দীপু তো হাসি চাপাতে গিয়েও প্রায় কাশতে শুরু করেছে। দৃশ্যটা পর্যবেক্ষণ করতে তেহরামের কপালে ভাঁজ আরও গভীর হয়ে উঠল। সে ধীরে ধীরে দৃষ্টি ফিরিয়ে ইপ্তির মুখের দিকে তাকালো। শ্যামসুদর্শনা তখনও নির্বিকার। যে একটু আগে পৃথিবীর সবচেয়ে উদ্ভুত কথাগুলো সে বলেনি। তেহরাম গম্ভীর স্বরে বলল, বুঝেছি, ওই বাদরগুলোর নতুন কোনো গবেষণার শিকার হয়েছিস? ইপ্তে নির্বিকার গলায় বলল, গবেষণা না, গণবিচার। তোদের গণবিচারে আমাকে টানবি না, আমার কাজ আছে। বলে প্রস্থানের জন্য অগ্রসর হতেই ইপ্তি দুষ্টুমি মিশ্রিত কণ্ঠে গেয়ে উঠল, তুই মিচকে ধান্দাবাজ, তুই মিচকে ধান্দাবাজ। কয়েক কদম এগিয়ে এসে তেহরামের হ্যাচকা টানে দেয়ালের সঙ্গে চেপে ধরল। আকস্মিক এমন ঘটনায় এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল তেহরাম। গম্ভীর মুখশ্রীতে প্রথমবারের মতো বিস্ময়ের ছাপ স্পষ্ট ফুটে উঠল। সম্মুখে দাঁড়িয়ে থাকা শ্যাম সুদর্শনার বক্র হাসি দেখে শীতল রক্তের নির্জীব প্রাণীটার হৃদস্পন্দন ও গতি হারালো। দূর থেকে দৃশ্যটা দেখে মাঠে বসে থাকা সবার মুখ হা হয়ে যায়। তেহরাম ধীরে ধীরে নিচে তাকালো। নিজের শার্টের কলারের কাছে ইপ্তির শক্ত করে ধরা হাতের দৃষ্টি স্থির হলো। তারপর ধীরে ধীরে চোখ তুলে তাকালো মেয়েটার মুখের দিকে। কিন্তু শ্যাম সুদর্শনা সেদিকে ভ্রুক্ষেপহীন নিজের মতো করে চোখ টিপ মেরে গেয়ে উঠল পুনরায়, তুই টেনশন নিস না, আর পাবি টোটাল সিগনেচার। আই আই আমার ফার্মে তুই। বেশি না করে আওয়াজ, নাম কিরে তোর, ধাম কিরে তোর, নেই কোনো দরকার। তেহরাম হতভম্ব হয়ে চেয়ে রইল। এই মেয়ে, যে মেয়েটা পৃথিবীর কারো তোয়াক্কা করে না, যে নিজের জীবনে বিপদকেও হাসতে হাসতে উড়িয়ে দেয়, সে কিনা প্রকাশ্য ক্যাম্পাসে দাঁড়িয়ে তাকে নিয়ে এমন উদ্ভট গান গাইছে। তেহরাম ধীরে ধীরে ইপ্তির হাতের দিকে তাকালো, তারপর শীতল কণ্ঠে বলল,